কোয়ারেন্টিন রিডিংসে আপনাদের স্বাগত। সপ্তম পর্যায়ে মহাকাব্য পাঠের আসরে আপনারা শুনছেন গ্রিক মহাকাব্য ইলিয়াড। অনুবাদ দেবাশিস দে, গ্রন্থ পাঠে দেবাঞ্জনা দাস, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসেবল লাইব্রেরি এবং এফএসডির যৌথ উদ্যোগে এখন শুরু হচ্ছে গ্রিক মহাকাব্য ইলিয়াড। আজ ষোড়শ পর্ব। ষোড়শ অধ্যায়, পেজ নাম্বার 222। প্রোতেসিলাসের জাহাজের সামনে ভয়ঙ্কর যুদ্ধ চলতে লাগলো। তা দেখে প্যাট্রোক্লাস অশ্রুপূর্ণ নয়নে অ্যাকিলিসের কাছে গিয়ে দাঁড়ালেন। প্যাট্রোক্লাসকে এইভাবে অশ্রু বিসর্জন করতে দেখে অ্যাকিলিসের মনটা দুঃখ ও করুণায় ভরে উঠল। তিনি প্যাট্রোক্লাসকে সম্বোধন করে বললেন, কোটেশন শুরু। প্যাট্রোক্লাস, যে শিশু রোদন করতে করতে মায়ের কাছে ছুটে আসে তার দুঃখ বেদনায় সান্ত্বনা লাভের জন্য, তেমনভাবে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন তোমার অশ্রু বিসর্জন করে চলেছ? তুমি কি মির্মিডন বা আমাকে কিছু বলার জন্য এখানে এসেছ? অথবা তুমি কি পিথিয়া থেকে এমন কোনো সংবাদ পেয়েছ যা একমাত্র তুমিই জানো? ওরা আমাকে বলেছে অ্যাক্টর পুত্র মেনেটিয়াস এবং ইয়াকাস পুত্র পেলেউস এখনো পর্যন্ত জীবিত আছেন। কিন্তু তা যদি না হয়, মির্মিডনদের মধ্যে ওদের দুজনের মৃত্যু আমাদের কাছে মর্মান্তিক হয়ে উঠবে। আর্গিভসদের দোষবহ ও ত্রুটিপূর্ণ কর্মের জন্য তারা যে তাদের জাহাজে এইভাবে নির্বিচারে অসহায় অবস্থায় নিহত হচ্ছে, তার জন্য কি তুমি অশ্রু বিসর্জন করে এইভাবে শোক ও দুঃখ প্রকাশ করছো? আমার কাছে কোনো কিছু গোপন না করে সমস্ত কিছু খুলে বলো। কোটেশন শেষ। একটি গভীর দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন মহান নাইট প্যাট্রোক্লাস। কোটেশন শুরু। অ্যাকিয়ানদের মধ্যে শ্রেষ্ঠ বীর, হে পেলেউস পুত্র মহান অ্যাকিলিস, আমার প্রতি ক্রোধান্বিত হও না। আমি আর্গিভসদের সমূহ সর্বনাশ উপস্থিত দেখে এভাবে অশ্রু বিসর্জন করছি। আর্গিভসদের মধ্যে শ্রেষ্ঠ বীর যোদ্ধারা শত্রুপক্ষের বর্ষা বা তরবারির আঘাতে সম্পূর্ণ অক্ষম অবস্থায় শয্যা আশ্রয় করেছেন। টাইডেউস পুত্র মহাবীর ডায়োমেড আহত হয়েছেন বর্ষার আঘাতে, আর মহাযোদ্ধা ইউলিসিস ও রাজা আগামেমনন পেয়েছেন তরবারির আঘাত। ইউরিপাইলাসের উরুদেশে বিদ্ধ হয়েছে একটি সুতীক্ষ্ণ স্বর। সুবিজ্ঞ চিকিৎসকরা তাদের উপযুক্ত চিকিৎসা ও সেবা শুশ্রূষার দ্বারা তাদের আরোগ্য করে তোলার চেষ্টায় ব্যাপৃত আছেন। হে প্রিয় বন্ধু অ্যাকিলিস, এ সমস্ত শুনে তোমার মনে কি বিন্দুমাত্র করুণার সঞ্চার হচ্ছে না? যে কর্মপ্রবৃত্তি ও ক্রোধাবেগের দ্বারা তোমার সুনামে কলঙ্ক লেপন করেছ, আমাকে যেন সেই কলঙ্কজনক ঘৃণ্য ক্রোধাবেগকে অন্তরে পোষণ করতে না হয় ও সেই জঘন্য দ্বিতীয় রিপুকে প্রশ্রয় না দিতে হয়। আর্গিভদের যদি এই আসন্ন ধ্বংস ও সর্বনাশের হাত থেকে রক্ষা না করো, তাহলে ভবিষ্যতে কে তোমার বর্তমান কর্মের কাহিনী বিবৃত করে তোমার মহিমা কীর্তন করবে? তুমি দয়ামায়া শূন্য, হৃদয়হীন, নিষ্ঠুর একজন মানুষ। আমি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, মহান পেলেউস কি তোমার পিতা, অথবা মহীয়সী দেবী থেটিস কি তোমার মাতা? একথাও আমার বারবার মনে হয়,
রুক্ষ কঠিন প্রস্তরের ঔরসে ধূসর সাগর গর্ভে তোমার জন্ম হয়েছে। তুমি তোমার প্রস্তর পিতার মতোই নির্মম, নিষ্ঠুর, করুণাহীন হয়ে উঠেছ। যদি তুমি কোনো দৈববাণীর নির্দেশে অথবা তোমার মাতা থেটিসের মুখে জোভের কোনো বার্তা শুনে যুদ্ধ থেকে নিজেকে বিরত রেখে থাকো, তাহলে আমাকে এবং আমার সঙ্গে মির্মিডন যোদ্ধাদের রণক্ষেত্রে পাঠাও। আমরা অন্তত চেষ্টা করে দেখি অ্যাকিয়ানদের এই মহাবিপদ থেকে রক্ষা করতে পারি কিনা। তাছাড়া তোমার বর্ম আমাকে পরিধান করতে দাও। পেজ নাম্বার 223। তাহলে আমাকে অ্যাকিলিস ভেবে ট্রয় সৈন্যরা ভীত হয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগ করে পলায়ন করতে পারে, আর আমাদের সহায়তায় রণক্লান্ত অ্যাকিয়ান সৈন্যরা নিঃশ্বাস ফেলার অবসর লাভ করবে। আমরা যদি আমাদের নূতন শক্তি, নূতন উৎসাহ, উদ্দীপনা ও নূতন প্রাণ শক্তির সঙ্গে যুদ্ধ করি, ক্লান্ত অবসন্ন ট্রয় সৈন্যরা আমাদের আক্রমণ প্রতিরোধে অসমর্থ হয়ে আমাদের জাহাজ ও শিবির থেকে তাদের নগর অভ্যন্তরে পলায়ন করবে। কোটেশন শেষ। প্যাট্রোক্লাস নিজেই বুঝতে পারছিলেন না তিনি কি বলছেন, তিনি কি চাইছেন। তিনি জানতে পারেননি তিনি নিজের মৃত্যুকেই আহ্বান করছেন। তার কথায় অ্যাকিলিস গভীরভাবে প্রভাবিত হয়ে বললেন, কোটেশন শুরু, হে বন্ধু মহান প্যাট্রোক্লাস, তুমি কি বলছো? শোনো, আমি কোনো দৈববাণীর কথা জানি না, অথবা আমার মাতা দেবরাজ জোভের দেওয়া কোনো নির্দেশ সম্বন্ধেও আমাকে অবহিত করেননি। শুধু এই ভেবে দুঃখে আমার হৃদয় ভরে উঠেছে যে আমরা একই শ্রেণী ও জাতিভুক্ত হওয়া সত্ত্বেও আমার থেকে শক্তিমান বলে আগামেমনন আমাকে আমার ন্যায্য অধিকার ও প্রাপ্তি থেকে বঞ্চিত করেছেন এবং আমার কামনার ধনকে অপহরণ করেছেন। এই অপমান আমার কাছে ভয়ঙ্করভাবে দুঃসহ হয়ে উঠেছে। আমাকে একজন সাধারণ ভবঘুরে মনে করে আমার কাছ থেকে আমার বন্দিনীকে ছিনিয়ে নিয়ে গেছেন। তবুও আমি বলছি, যা হবার তা হয়েছে। মানুষ তার ক্রোধের দহনে কখনো চিরকাল দগ্ধ হতে পারে না। আমি শপথ করেছিলাম, যতক্ষণ যুদ্ধ কোলাহল আমার জাহাজ থেকে আমি শুনতে না পাব, ততক্ষণ পর্যন্ত আমার ক্রোধ শান্ত হবে না। তা সত্ত্বেও যেহেতু ট্রয় সৈন্যবাহিনীর কালো মেঘ ভেঙে পড়েছে অ্যাকিয়ান রণতরীর উপর, তুমি আমার বর্ম পরিধান করে মির্মিডনদের যুদ্ধক্ষেত্র অভিমুখে পরিচালিত করো। আর্গিভরা এখন বিতাড়িত হয়ে জাহাজের সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে এবং ট্রয়ের সমস্ত অধিবাসী পৈশাচিক উল্লাসে উন্মত্ত হয়ে তাদের পশ্চাৎধাবন করেছে, কারণ অ্যাকিয়ান সৈন্যবাহিনীর মধ্যে আমার উজ্জ্বল শিরস্ত্রাণ তাদের দৃষ্টিগোচর হয়নি। আর তা যদি হতো, তাহলে হিংস্র সিংহের আক্রমণে ভীত হরিণ শাবকের মতো তারা পলায়ন করত। রাজা আগামেমননের সঙ্গে যদি আমার প্রীতি ও বন্ধুত্বের সম্পর্ক বজায় থাকত, তাহলে এ ঘটনা অনেক আগেই ঘটত। যা হোক, ট্রয় সৈন্যবাহিনীর কাছে ক্রমাগত বিপর্যস্ত হয়ে চলেছে আর্গিভস সৈন্যদল। এখন ডায়োমেডের হাতে আর বর্ষার শানিত ফলক সূর্যালোকে রশ্মি বিচ্ছুরিত করছে না। অ্যাট্রেউস পুত্র এখন লজ্জা ও ঘৃণায় তার মস্তক অবনত করে রেখেছেন। সেই অবনত মস্তক নিয়ে তিনি আর বাইরে বেরিয়ে আসতে পারছেন না। শুধুমাত্র হেক্টর, যে এখন তার অধীনস্থ সৈন্যদের আদেশ দান করছেন, সেই কণ্ঠস্বর আমার শ্রুতিগোচর হচ্ছে। সুতরাং প্যাট্রোক্লাস, তুমি অবিলম্বে ট্রয় সৈন্যদের প্রতি আক্রমণ করে অ্যাকিয়ান রণতরীগুলোকে রক্ষা করো, যাতে ট্রয় সৈন্যরা সেগুলোতে অগ্নিসংযোগ করে আমাদের প্রত্যাবর্তনের সম্ভাবনাকে নস্যাৎ করে না দেয়। সুতরাং আমি তোমাকে যা বলছি তাই করো। তাহলে তোমার কাজের দ্বারা দানানদের কাছে আমি সম্মানিত হব এবং তারা আমার বন্দিনীকে আমার কাছে প্রত্যর্পণ করবে ও প্রচুর মূল্যবান উপহারে আমাকে সন্তুষ্ট করবে। অ্যাকিয়ান জাহাজগুলো থেকে ট্রয় সৈন্যদের বিতাড়িত করে তুমি আমার কাছেই ফিরে আসবে।
জুনোর স্বামী বজ্রের অধীশ্বর জোভ যদি বিজয় গৌরব তোমার কাছে সহজলভ্য করে তোলেন, তবুও আমার উপস্থিতি ছাড়া তুমি যুদ্ধে যোগদান করার চেষ্টা করবে না। আর তা যদি তুমি পেজ নাম্বার 224 করো, তাহলে আমার প্রাপ্য সম্মান ও মর্যাদা থেকে আমি বঞ্চিত হব। আর রণতৃষ্ণায় উন্মত্ত হয়ে যদি তুমি ট্রয় সৈন্যদের ক্রমাগত হত্যা করে যাও, অথবা অ্যাকিয়ান সৈন্যদের পরিচালিত করো ইলিয়াম নগরী অভিমুখে, তাহলে দেবতাদের মধ্যে যে কোনো একজন তোমাকে আক্রমণ করতে পারেন, কারণ তারা দেব অ্যাপোলোর দ্বারা অনুগৃহীত। ট্রয় সৈন্যদের লোলুপ গ্রাস থেকে অ্যাকিয়ান জাহাজগুলোকে মুক্ত করে তুমি এখানেই প্রত্যাবর্তন করবে, এবং অন্যান্য যোদ্ধারা আগের মতোই তাদের উদ্যমকে অব্যাহত রেখে যুদ্ধ চালিয়ে যাবে। কোটেশন শেষ। তারা এইভাবে বাক্য বিনিময় করতে থাকলেন নিজেদের মধ্যে। এদিকে অ্যাজাক্স অবিরাম বৃষ্টিধারার মতো স্বরবর্ষণের মাঝখানে আর অধিক সময় দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। দীর্ঘ সময় যাবৎ বাম স্কন্ধে তার ঢালটি বহন করতে হচ্ছিল বলে তিনি সেখানে যন্ত্রণা অনুভব করছিলেন। তার শরীর থেকে জলস্রোতের মতো ঘর্ম নিঃসৃত হয়ে চলেছিল। এক মুহূর্তের জন্য বিশ্রাম নেবার অবকাশ পাচ্ছিলেন না। একটার পর একটা বিপদ তাকে বিপর্যস্ত করে তুলেছিল। হে কাব্যকলার অধিষ্ঠাত্রী দেবী মিউস, আমাকে বলুন, কিভাবে অ্যাকিয়ান জাহাজগুলোতে অগ্নিসংযোগ করা হয়েছিল? হেক্টর তার নিকটস্থ হয়ে তার সুদীর্ঘ তরবারি দ্বারা অ্যাজাক্সের বর্ষার দণ্ডে এমন প্রচণ্ড শক্তিতে আঘাত করলেন যে কাষ্ঠদণ্ডটি ভেঙে 2 খণ্ডে বিভক্ত হয়ে গেল। অ্যাজাক্স উপলব্ধি করলেন এ ব্যাপারে দেবতাদের ভূমিকা আছে। জোভ এখন তাকে চূড়ান্ত অসহায় অবস্থার মধ্যে ফেলে দিয়ে ট্রয় বাহিনীকে জয়ী করে তুলতে চান দেখে তিনি ভীষণ ভয়ে আচ্ছন্ন হয়ে পড়লেন। সুতরাং নিজেকে তিনি বিষণ্ণ চিত্তে যুদ্ধের বাতাবরণ থেকে অপসারিত করে নিলেন। আর ট্রয় বাহিনী অ্যাকিয়ান জাহাজগুলোতে অগ্নিসংযোগ করার সঙ্গে সঙ্গে আগুনের শিখা লেলিহান হয়ে এক জাহাজ থেকে অন্য জাহাজে ছড়িয়ে পড়তে লাগল। এইভাবে জাহাজের পশ্চাৎ অংশে যখন আগুন জ্বলে উঠল, তখন অ্যাকিলিস তার উরুতে চপেটাঘাত করে প্যাট্রোক্লাসকে বললেন, কোটেশন শুরু, হে মহান নাইট, এবার ওঠো। আমাদের রণতরীগুলোতে যে অগ্নিসংযোগ করা হয়েছে তা আমি দেখতে পাচ্ছি। আমাদের জাহাজগুলো আগুনে ভস্মীভূত হলে স্বদেশে প্রত্যাবর্তন করা আমাদের পক্ষে আর কখনোই সম্ভব হবে না। সুতরাং তুমি এই মুহূর্তে বর্ম পরিধান করে যুদ্ধক্ষেত্রে যাত্রা করো, আর আমি আমার সৈন্যদের সম্মিলিত হবার জন্য আহ্বান করি। কোটেশন শেষ। অ্যাকিলিসের নির্দেশ অনুযায়ী প্যাট্রোক্লাস তার বর্ম পরিধান করলেন। এরপর তার স্কন্ধে ঝুলিয়ে নিলেন রৌপখচিত তরবারি, পরিধান করলেন দুর্ভেদ্য বর্ম, মাথায় পরলেন অশ্বপুচ্ছ শোভিত শিরস্ত্রাণ, 2 হাতে তুলে নিলেন 2টি বর্ষা। কিন্তু অ্যাকিলিসের বর্ষা এত ভারী ছিল যে তার পক্ষে বহনযোগ্য হবে না বলেই তিনি সেটা নিলেন না। একমাত্র অ্যাকিলিসই অতি সহজে সেটা বহন ও সঞ্চালন করতে পারতেন। এই বর্ষাটি শিরন পিলিয়ন পর্বত শীর্ষ থেকে লাভ করেন এবং সেটি পেলেউসকে দান করেন। যা হোক, প্যাট্রোক্লাস অটোমেডনকে রথে অশ্ব সংযুক্ত করে রণক্ষেত্র অভিমুখে রথ চালনা করার নির্দেশ দিলেন। ইতিমধ্যে অ্যাকিলিস সমস্ত শিবিরে গিয়ে মিরমিডন সৈনিকদের অস্ত্র বর্মে সজ্জিত হবার আদেশ দিলেন। অ্যাকিলিসের আহ্বান ও আদেশে তারা অ্যাকিলিসের চারিপাশে ছুটে এসে সমবেত হল। তাদের মধ্যমণি হয়ে অ্যাকিলিস সকলকে উৎসাহিত করতে লাগলেন। পেজ নাম্বার 225। অ্যাকিলিস এনেছিলেন 50টি যুদ্ধজাহাজ এবং সেগুলো চালনার দায়িত্ব ছিল 50 জন নাবিকের, আর তাদের পরিচালনা করার জন্য ছিল তার একান্ত বিশ্বস্ত 5 জন নৌ অধ্যক্ষ। তিনি নিজে ছিলেন তাদের সর্বাধিনায়ক। স্বর্গ থেকে স্পার্কিয়াস নামে যে নদী প্রবাহিত হয়েছে তার পুত্র ছিলেন
মহাবীর মেনেস্টিয়াস, আর মেনেস্টিয়াসকে দেওয়া হয়েছিল প্রথম দলের অধিনায়কত্বের দায়িত্ব। পেলেউস কন্যা সুন্দরী পলিডোরার গর্ভে স্পার্কিয়াসের ঔরসে মেনেস্টিয়াসের জন্ম হয়। পলিডোরার সঙ্গে একজন দেবতার যৌন সংসর্গের ফলে এই সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু সকলেই জানত যে সে পেরিয়াস পুত্র বোরাসের সন্তান, এবং তার সঙ্গে বোরাসের মা পলিডোরা মেনেস্টিয়াসের বিবাহিতা স্ত্রী হিসেবে বসবাস করত, এবং পলিডোরাকে লাভ করার জন্য বিপুল ধনসম্পদ উপঢৌকন দেন পলিডোরার পিতাকে। এক অবিবাহিতা নারীর গর্ভজাত সন্তান ইউডোরাসের উপর ন্যস্ত হয়েছিল দ্বিতীয় দলের অধিনায়কত্ব। এই অবিবাহিতা রমণী ছিল ফাইলাস কন্যা পলিমেলি। দেবী ডায়ানার সম্মানার্থে যে নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠানে পলিমেলির তরঙ্গায়িত দেহছন্দের অপরূপ নৃত্য দেখে মুগ্ধ হন মার্কারি, এবং তাকে উপরতলার একটি কক্ষে নিয়ে গিয়ে তার জৈব ক্ষুধা পরিতৃপ্ত করার জন্য পলিমেলির কাছে আবেদন জানান, এবং উভয়ের সঙ্গমের ফলস্বরূপ জন্মগ্রহণ করে ইউডোরাস। এই ইউডোরাস ছিল অপূর্ব রণকুশলী, এক অসীম সাহসী বীর। প্রসব বেদনার দেবী ইলিথুয়া যখন সূর্যালোকের স্পর্শ দেওয়ার জন্য তাকে বাইরে নিয়ে আসেন, তখন অ্যাক্টর পুত্র অ্যাকেকেলস ইউডোরাসের মাতাকে পত্নী হিসেবে গ্রহণ করেন, এবং তার পিতাকে সেজন্য প্রচুর অর্থ সম্পদ উপঢৌকন দেন। কিন্তু সেই শিশুর লালন পালনের দায়িত্ব নেন ফাইলাস, এবং আপন সন্তান স্নেহে তাকে প্রতিপালন করেন। প্যাট্রোক্লাসের পরেই মির্মিডনদের মধ্যে বর্ষা চালনায় যিনি অসাধারণ দক্ষতা প্রমাণ করেছিলেন, সেই মেনেলাস পুত্র পিসান্ডার তৃতীয় বাহিনীর অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন। বৃদ্ধ নাইট ফেলিক্স হলেন চতুর্থ দলের প্রধান, আর লার্সিয়াস পুত্র অ্যালসিমিডন হলেন পঞ্চম দলের অধিনায়ক। অ্যাকিলিস তার সৈন্যদলকে এইভাবে বিভাজিত করে তাদের উদ্দেশ্যে বলতে লাগলেন, কোটেশন শুরু, মির্মিডন যোদ্ধাগণ, আমি যখন ক্রোধ পোষণ করে যুদ্ধ বর্জন করেছিলাম ট্রয়বাসীদের বিরুদ্ধে, তখন তোমরা আমার কাছে যে সমস্ত ভীতি প্রদর্শনের কথা উচ্চারণ করতে, আজ সেই সমস্ত কথা স্মরণ করো। তোমরা আমার বিরুদ্ধে অভিযোগ করে সর্বদা আমাকে বলতে, কোটেশন শুরু, পেলেউসের নিষ্ঠুর সন্তান, আপনার মাতা আপনাকে স্তন্যদুগ্ধ পানে বঞ্চিত করে আপনাকে বিষ পান করিয়েছেন, আর সেই বিষ পান করে আপনি বড় হয়ে উঠেছেন। আপনার নিষ্ঠুরতাই সেটা প্রমাণ করছে। আমাদের ইচ্ছার বিরুদ্ধে আপনি আমাদের এই জাহাজে আবদ্ধ করে রেখেছেন। যুদ্ধ বর্জন করাই যদি আপনার অভিপ্রেত হয়, তাহলে আমাদের অনুমতি দিন, আমরা আমাদের নিজেদের দেশে ফিরে যাই। কোটেশন শেষ। প্রায়ই তোমরা আমাকে এইভাবে তিরস্কার করতে, আজ সময় এসেছে। এতদিন যাবৎ যে সমস্ত অস্ত্রশস্ত্র তোমরা সঠিকভাবে ব্যবহার করার জন্য চূড়ান্তভাবে উদ্গ্রীব হয়ে উঠতে, আজ সেই সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করে যথাযোগ্য বীরত্বের সঙ্গে ট্রয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে প্রবৃত্ত হও। কোটেশন শেষ। এই সমস্ত কথা বলে তাদের অন্তরে সঞ্চার করলেন উৎসাহ ও সাহস, আর তারা এমন ঘনসন্নিবদ্ধ হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে দাঁড়ালো যে তাদের পরস্পরের বর্ম, পরস্পরের শিরস্ত্রাণের পেজ নাম্বার 226 সঙ্গে পরস্পরের বর্ম শিরস্ত্রাণের স্পর্শ ঘটল। অস্ত্রবর্মে সজ্জিত হয়ে সৈন্যদলের সামনে এসে দাঁড়ালেন প্যাট্রোক্লাস ও অটোমিডন। দুজনে মিলে তারা যেন একজন, এবং একই মন ও মানসিকতা নিয়ে তারা মির্মিডনদের পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেন। এরপরে অ্যাকিলিস শিবির অভ্যন্তরে প্রবেশ করে একটি সিন্দুকের পাল্লা খুললেন। এই সিন্দুকটি দান করেছিলেন রৌপ্যশুভ্র পদ বিশিষ্টা দেবী থেটিস সমুদ্রযাত্রার জন্য। শৈত্য নিবারণের উপযোগী বিভিন্ন প্রকার উষ্ণ বস্ত্র সম্ভারে পূর্ণ করে দেন এই সিন্দুকটি। তার মধ্যে বিরল কারুকার্য শোভিত একটি অতি সুন্দর পান পাত্র ছিল।
সেই পানপাত্র থেকে মানুষের মধ্যে তিনিই একমাত্র মদ্যপান করতে পারতেন, এবং এই পানপাত্রপূর্ণ মদ্য একমাত্র দেবরাজ যোভ ছাড়া অন্য কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদন করতেন না তিনি। ওই পানপাত্রটি তিনি সিন্দুক থেকে বার করে গন্ধক দিয়ে পরিষ্কার করে সেটা বিশুদ্ধ জলে ধুয়ে ফেললেন এবং তা উৎকৃষ্ট মদ্যে পূর্ণ করলেন। এরপর অ্যাকিলিস মদ্যপাত্র হাতে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালেন এবং ঊর্ধ্বে দৃষ্টি নিক্ষেপ করে সেই মদ্য উৎসর্গ করলেন দেবরাজ যোভের উদ্দেশ্যে এবং তার কাছে প্রার্থনা জানালেন। কোটেশন শুরু। হে রাজাধিরাজ যোভ, ডোডোনার প্রভু, পেলাসগির দেবতা, তুমি আমাদের কাছ থেকে বহু দূরে অবস্থান করা সত্ত্বেও আমাদের প্রতিটি চিন্তা, আমাদের প্রতিটি কর্ম সম্বন্ধে তুমি সম্পূর্ণ অবহিত। ইতিপূর্বে আমি তোমার কাছে যে প্রার্থনা করেছিলাম সে প্রার্থনা পূর্ণ করে তুমি আমার সম্মান বজায় রেখেছ এবং একিয়ানদের উপর ধ্বংস ও সর্বনাশের বোঝা চাপিয়ে দিয়েছ। আমি তোমার কাছে পুনরায় যে প্রার্থনা করছি সে প্রার্থনা আশা করি তুমি মঞ্জুর করবে। আমি আমার জাহাজে অবস্থান করব আর প্যাট্রোক্লাস ও অটোমেডনের নেতৃত্বে মিরমিডনদের যে যুদ্ধে প্রেরণ করছি তাতে যেন তারা জয়লাভ করে। তাদের মনে উৎসাহ ও সাহস সঞ্চার করো। হেক্টর যেন বুঝতে পারে শুধুমাত্র আমার উপস্থিতি ও সাহচর্য ছাড়াও আমার সহকর্মী ও বন্ধুরা যুদ্ধে ভয়ঙ্কর ও দুর্দমনীয় হয়ে উঠতে পারে। তাদের আক্রমণ প্রতিহত করে এবং তাদের রণহুঙ্কারকে স্তব্ধ করে দিয়ে তারা যেন অক্ষত দেহে ফিরে আসতে পারে তাদের সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে। এটাই তোমার কাছে আমার একান্ত ও আন্তরিক প্রার্থনা। কোটেশন শেষ। অ্যাকিলিসের কাতর প্রার্থনা শুনতে পেলেন দেবরাজ যোভ। তিনি তার প্রার্থনা আংশিক পূর্ণ করলেন, কিন্তু সম্পূর্ণটা পূরণ করতে সম্মত হলেন না। তিনি তার এটুকু প্রার্থনা মঞ্জুর করলেন যে প্যাট্রোক্লাস শত্রু সৈন্যকে তাদের জাহাজ থেকে বিতাড়িত করতে সক্ষম হবেন, কিন্তু প্যাট্রোক্লাসকে যুদ্ধ থেকে নিরাপদে ফিরে আসতে দিতে সম্মত হলেন না। এইভাবে প্রার্থনা এবং মদ্য উৎসর্গ করার পর অ্যাকিলিস নিজের শিবির অভ্যন্তরে প্রবেশ করে সিন্দুকের মধ্যে সেই বিরল পানপাত্রটি রেখে দিলেন। তারপর বাইরে বেরিয়ে এলেন। প্রত্যক্ষ করতে লাগলেন অ্যাকিয়ান ও ট্রয় বাহিনীর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ। ইতিমধ্যে প্যাট্রোক্লাসের নেতৃত্বে মিরমিডন সেনাবাহিনী যুদ্ধ জয়ের আশায় আশান্বিত হয়ে ঝাঁপিয়ে পড়ল ট্রয় সেনাবাহিনীর উপর। প্যাট্রোক্লাস সব থেকে উচ্চ কণ্ঠে তার সৈন্যবাহিনীর উদ্দেশ্যে বলতে লাগলেন। কোটেশন শুরু। পেলেউস পুত্র অ্যাকিলিসের অনুগামী, হে মিরমিডন সৈন্যগণ, মহাপৌরুষের সঙ্গে বীর বিক্রমে যুদ্ধ করো, যাতে আমরা পেলেউস পুত্রের জন্য জয়ের গৌরব অর্জন করতে পারি। অ্যাকিয়ানদের মধ্যে বীর শ্রেষ্ঠ সাহসী অ্যাকিলিসকে যথাযোগ্য সম্মান ও মর্যাদা না দিয়ে পেজ নাম্বার 227। রাজা আগামেমনন যে অন্যায় ও ভুল করেছেন তা যেন উপলব্ধি করতে পারেন। কোটেশন শেষ। এই কথা বলে তিনি অ্যাকিয়ান সৈন্যদের মনে সাহস ও প্রেরণা সঞ্চার করলেন এবং তার দ্বারা প্রভাবিত হয়ে মিরমিডন সৈন্যদল ট্রয় সৈন্যদের উপর বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই অ্যাকিয়ান সৈন্যদের রণহুঙ্কারে দিগন্ত প্রকম্পিত হল। ট্রয় সৈন্যদল যখন মেনেটিয়াসের সাহসী পুত্র প্যাট্রোক্লাস ও তার সারথিকে দেখতে পেল, তখন তারা ভয় ও আতঙ্কে বিপর্যস্ত ও বিভ্রান্ত হয়ে পড়ল। কারণ তারা ভাবল পেলেউস পুত্র তার ক্রোধ পরিহার করে রাজা আগামেমননের সঙ্গে পূর্বের প্রীতি ও বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছেন এবং পুনরায় যুদ্ধে যোগদান করবেন। অতএব প্রত্যেকে তারা নিরাপদ আশ্রয়ে পলায়নের জন্য তৎপর হয়ে উঠল। প্রোটেসিলাসের জাহাজের পশ্চাৎভাগে, যেখানে ট্রয় সৈন্যবাহিনী ঘন সন্নিবিষ্ট হয়ে অবস্থান করছিল, সেদিকে লক্ষ্য করে প্যাট্রোক্লাস একটি বর্ষা নিক্ষেপ করলেন। তার নিক্ষিপ্ত বর্ষায় আহত হল
অ্যাক্সিয়াস নদীর উপকূলবর্তী অ্যাম্বেডন থেকে আগত পিনিয়ন অশ্ববাহিনীর অধিনায়ক পাইরাকেম। বর্ষাটি পাইরাকেমের স্কন্ধদেশে বিদ্ধ হলে তৎক্ষণাৎ সে আর্তনাদ করতে করতে ধুলার উপর লুটিয়ে পড়ল নিষ্প্রাণ দেহে। সেই মর্মান্তিক দৃশ্য দেখে ভয়ঙ্করভাবে বিহ্বল হয়ে পড়ল ট্রয় সৈন্যদল এবং তাদের মধ্যে মহা আতঙ্ক ছড়িয়ে পড়ল। এইভাবে প্যাট্রোক্লাস ধীরে ধীরে সকলকে জাহাজ থেকে বিতাড়িত করলেন। ট্রয় যোদ্ধারা যে জাহাজটিতে অগ্নিসংযোগ করেছিল সেটা অর্ধদগ্ধ হয়ে গিয়েছিল। প্যাট্রোক্লাস সেই প্রজ্বলিত অগ্নি নির্বাপিত করলেন। প্যাট্রোক্লাসের নেতৃত্বে দানান সৈন্যবাহিনী এইভাবে তাদের জাহাজ থেকে ট্রয় সৈন্যবাহিনীকে বিতাড়িত ও ছত্রভঙ্গ করলেও তারা সম্পূর্ণ পশ্চাদপসরণ করল না বা যুদ্ধ থেকে বিরত হল না। ইতস্তত বিক্ষিপ্তভাবে যুদ্ধ চলতে লাগল এবং উভয় পক্ষের অধিনায়ক ও সৈন্যরা পরস্পরকে হত্যা করতে লাগল নির্বিচারে। মেনেটিয়াসের বীরপুত্র বর্ষা নিক্ষেপ করে এরিলিয়াসের উরুদেশ বিদ্ধ করলেন এবং তা তার সেই স্থানের অস্থি চূর্ণ করে দিতেই সে মাটিতে পড়ে গেল। ইতিমধ্যে মেনেফোরাস থোয়াসের বুকে বর্ষাবিদ্ধ করে তাকে হত্যা করলেন। যে মুহূর্তে ফাইলেউস পুত্র অ্যাম্ফিক্লাসকে আক্রমণ করতে এগিয়ে আসতে দেখলেন, সেই মুহূর্তে একটুও বিলম্ব না করে তার উরুদেশের ঊর্ধ্বাংশ লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করলেন এবং সেই বর্ষার আঘাতে তার পায়ের সমস্ত মাংসপেশি ছিন্ন ভিন্ন হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যে তার চোখের সামনে ঘনিয়ে এলো মৃত্যুর অন্ধকার। নেস্টরের অন্যতম পুত্র অ্যান্টিলোকাস ট্রয় পক্ষের বীর অ্যাট্রিমোনিয়াসের কণ্ঠদেশ লক্ষ্য করে তাঁর শানিত বর্ষা নিক্ষেপ করলেন এবং অব্যর্থ লক্ষ্যে সেই বর্ষা বিদ্ধ হল। মুহূর্তের মধ্যে তার প্রাণবায়ু নির্গত হল এবং তার সশব্দ পতনে কেঁপে উঠল পৃথিবীর মাটি। এরপর মারিসও তার ভাই এর হত্যার প্রতিশোধ নেবার জন্য অ্যান্টিলোকাসের উপর ঝাঁপিয়ে পড়ে দ্বন্দ্বযুদ্ধে প্রবৃত্ত হল। মারিস অ্যান্টিলোকাসকে মুষ্টাঘাত করার পূর্বেই থ্রাসিমিডিস তা দেখতে পেয়ে অত্যন্ত দ্রুত গতিতে ছুটে এসে তার ঘাড়ে বর্ষাফলকটি আমূল বিদ্ধ করে তাকে হত্যা করলেন। এইভাবে নেস্টরের দুই পুত্রের দ্বারা নিহত হয়ে সার্পেডনের দুই সহকর্মী মৃত্যুর অন্ধকার পুরীতে প্রবেশ করল। এবার অয়েলিয়াস পুত্র অ্যাজাক্স কিওবুলাসকে আক্রমণ করে বন্দী করলেন, কিন্তু তৎক্ষণাৎ পেজ নাম্বার 228 তার তরবারির আঘাতে তাকে হত্যা করলেন। তার রক্তে লাল হয়ে উঠল অ্যাজাক্সের তরবারি। অদৃষ্টের নিষ্ঠুর পরিহাস তাকে কবলিত করে তার চোখ দুটো চিরকালের জন্য বন্ধ করে দিল। এবার পেনেলিয়াস ও লাইকসের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হল। বর্ষা নিক্ষেপে দুজনই ব্যর্থ হওয়ার ফলে তরবারি দ্বারা পরস্পরকে আক্রমণ করল। লাইকস তার তরবারি দ্বারা পেনেলিয়াসের ধাতব শিরস্ত্রাণে আঘাত করার সঙ্গে সঙ্গে তরবারির হাতলটি ভেঙে গেল। এবার পেনেলিয়াস লাইকসের কানের ঠিক নিচের স্থানটিতে তরবারি দ্বারা আঘাত করলেন। তরবারিটি এত গভীরে প্রথিত হল যে তার মুন্ডটা শুধুমাত্র সেখানকার চামড়ার সঙ্গে আটকে থেকে ঝুলতে লাগল। অ্যাকামাস যখন দ্রুত পায়ে হেঁটে তার রথে আরোহণের উদ্যোগ করছিল, তখন মেরিয়ন্স তার পশ্চাৎধাবন করে তাকে ধরে ফেলল এবং তার স্কন্ধদেশে সজোরে যে বর্ষাটি বিদ্ধ করল তা তার কণ্ঠদেশ ভেদ করে নির্গত হল এবং নিষ্প্রাণ দেহে সে মাটিতে লুটিয়ে পড়ল। আইডোমেনাস এরিমাসের মুখগহ্বরে বর্ষা চালনা করলেন এবং এর সূচ্চক্র তীক্ষ্ণ ফলক তার মস্তিষ্ক ভেদ করে ব্রহ্মতালু দিয়ে নির্গত হল। তার চোখ দুটো দিয়ে রক্তস্রোত বইতে শুরু করল অবিরাম ধারায়। নাসারন্ধ্র ও মুখ দিয়ে রক্ত নির্গত হতে লাগলো বর্ষার জলধারার মতো। কিছুক্ষণের মধ্যেই তার চোখের সামনে নেমে এলো মৃত্যুর অন্ধকার জবনিকা। এইভাবে দানান অধিনায়কগণ
ট্রয় সৈন্যদলের বীর যোদ্ধাদের আক্রমণ ও হত্যা করতে লাগলেন নির্বিচারে। হিংস্র, ক্ষুধার্ত, নিকড়ের পাল, যেমন পাল থেকে বিচ্ছিন্ন কোনো ছাগ শিশু বা মেষ শাবকের উপর ঝাঁপিয়ে পড়ে অরক্ষিত অবস্থায় তাদের হত্যা করে, পৈশাচিক আনন্দে মত্ত হয়ে ওঠে, তেমনিভাবে আর্গিভস সৈন্যদল ঝাঁপিয়ে পড়ল ট্রয় সৈন্যদের উপর এবং মহাভয়ে আর্তনাদ করতে করতে তারা পলায়ন করতে লাগল। এদিকে মহাবীর অ্যাজাক্স হেক্টরকে বর্ষাবিদ্ধ করার জন্য ক্রমাগত চেষ্টা করছিলেন, কিন্তু হেক্টর এমন সুচতুর ও সুদক্ষ ছিলেন যে তার প্রশস্ত দুই স্কন্ধদেশকে দুর্ভেদ্য বৃষচর্ম নির্মিত ঢালে আবৃত করে রেখেছিলেন। তাকে লক্ষ্য করে যে সমস্ত বর্ষা ও স্বর নিক্ষিপ্ত হয়ে চলেছিল তার সবগুলোই লক্ষ্যভ্রষ্ট হল। তিনি স্পষ্টভাবে উপলব্ধি করতে পারছিলেন যে যুদ্ধের গতি ক্রমশ তাঁদের প্রতিকূলে পরিবর্তিত হয়ে চলেছে। তবুও তিনি দৃঢ় পদক্ষেপে রণক্ষেত্রে অবস্থান করে তার সহযোদ্ধাদের রক্ষা করার জন্য চেষ্টা করছিলেন। দেবরাজ জোভ যখন নির্মল আকাশের বুকে ঘন কালো বজ্রগর্ভ মেঘজাল সৃষ্টি করেন এবং প্রবল ঘূর্ণিঝড়ে সেই মেঘরাশি তাড়িত হয়ে অলিম্পাস পর্বতের শিখর থেকে ভীম বেগে ধাবিত হয় স্বর্গাভিমুখে, তেমনি অ্যাকিয়ান সৈন্যদের দ্বারা তাড়িত হয়ে ট্রয় সৈন্যরা প্রাণ ভয়ে দিশাহারা হয়ে যে যেদিকে পারল মহাবেগে পলায়ন করতে লাগল। হেক্টরের দ্রুতগামী অশ্বযুগল তাঁকে যুদ্ধক্ষেত্রের বাইরে নিরাপদ স্থানে নিয়ে এলো এবং ট্রয় সৈন্যদের তিনি গভীর পরিখার ধারে ত্যাগ করে ফিরে এলেন নিরাপদ স্থানে। রথের সঙ্গে সংযোগ সৃষ্টিকারী কাষ্ঠদণ্ডগুলোকে ভেঙে দিয়ে রথাশ্বগুলি তাদের আরোহীদের পরিখা মধ্যে নিক্ষেপ করে ইতস্তত ছুটে বেড়াতে লাগল দিশাহারা হয়ে। এদিকে প্যাট্রোক্লাস ছত্রভঙ্গ ও পলায়নরত ট্রয় সৈন্যদের পশ্চাৎধাবন করতে লাগলেন। পলায়নরত সৈন্যদের দ্রুত পদক্ষেপে ধূলিজাল সৃষ্টি করে সমস্ত রণক্ষেত্রকে অন্ধকারে সমাচ্ছন্ন করল এবং তাদের রথের অশ্বগুলি, পেজ নাম্বার 229, অ্যাকিয়ান শিবির ও জাহাজ থেকে তাদের নিয়ে পলায়ন করল নগরাভিমুখে। প্যাট্রোক্লাস তাঁর রথাশ্ব নিয়ে পলায়নরত ট্রয় সৈন্যদের পশ্চাৎধাবন করলেন এবং অ্যাকিয়ান সৈন্যদের মধ্যে উচ্চকণ্ঠে সাহস ও উৎসাহ সঞ্চার করে যেতে লাগলেন। সমস্ত দিকে ট্রয় সৈন্যদের রথগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে লাগল। রথ থেকে যাদের পতন ঘটছিল তারা প্যাট্রোক্লাসের রথচক্রে পিষ্ট হল। দেবদত্ত অশ্ববাহিত রথে আরোহণ করে প্যাট্রোক্লাস অনায়াসে ও স্বচ্ছন্দে সুবিস্তৃত পরিখা অতিক্রম করলেন তার নিজের প্রয়োজন মতো। হেক্টরকে হত্যা করাই ছিল প্যাট্রোক্লাসের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য, সুতরাং তিনি হেক্টরের সন্ধানে রণক্ষেত্রের সর্বত্র বিচরণ করছিলেন। কিন্তু হেক্টরের রথাশ্ব তাঁকে অত্যন্ত দ্রুত বেগে বহন করে নিয়ে চলেছিল। প্যাট্রোক্লাস তার নিকটস্থ পলায়নপর সৈন্যদের মধ্যে গিয়ে উপস্থিত হওয়ার ফলে তারা দুই ভাগে বিভক্ত হয়ে গেল এবং প্যাট্রোক্লাস তাদের মধ্যে একদল সৈন্যকে অ্যাকিয়ান জাহাজের দিকে ফিরে আসতে বাধ্য করলেন। তারা যথাসাধ্য চেষ্টা করেছিল নগর অভ্যন্তরে প্রবেশ করার জন্য, কিন্তু প্যাট্রোক্লাস তাদের সে সুযোগ থেকে বঞ্চিত করলেন। তারা জাহাজের নিকট ফিরে এলে তিনি নির্বিচারে তাদের হত্যা করলেন এবং এইভাবে তিনি তার সহচর, সঙ্গী ও বন্ধুদের হত্যার প্রতিশোধ নিতে লাগলেন। প্রথমে তিনি প্রোনাউসের বুকে তার সুতীক্ষ্ণ বর্ষাফলক বিদ্ধ করে তাকে সমন ভবনে প্রেরণ করলেন। এরপর তিনি এনপস পুত্র থেস্টরের উপর ঝাঁপিয়ে পড়লেন। থেস্টর যুদ্ধের গতি প্রকৃতি লক্ষ্য করে হতবুদ্ধি জড় কোনো ব্যক্তির মতো রথের মধ্যে চুপ করে বসেছিলেন এবং তার অশ্ববাহিত রথের বল্গা তার হাত থেকে ছিঁড়ে পড়ে গেল। প্যাট্রোক্লাস তাঁর সমীপে উপস্থিত হয়ে তাঁর ডান দিকের চোয়াল বরাবর একটি বর্ষা বিদ্ধ করলেন এবং
সেটা তার দাঁতের সঙ্গে গেঁথে যেতেই তিনি প্রথমে রথের চাকার উপরে এবং সেখান থেকে নিষ্প্রাণ দেহে মাটিতে পড়ে গেলেন। থেস্টরের মৃত্যুতে এরাইলাস তখন ভীষণ ক্রোধে প্যাট্রোক্লাসকে আক্রমণ করার জন্য তার দিকে ধাবিত হল। তখন প্যাট্রোক্লাস এক বিরাট প্রস্তরখণ্ড নিয়ে তার মস্তক লক্ষ্য করে সেটি নিক্ষেপ করলেন। নির্ভুল লক্ষ্যে প্রস্তরখণ্ডটি এরাইলাসের মাথায় গিয়ে আঘাত করল এবং শিরস্ত্রাণের মধ্যে তার মাথা ভেঙে গুঁড়িয়ে গিয়ে ঘিলু ও রক্ত মিশে তার মধ্যে ছড়িয়ে পড়ল। এইভাবে প্যাট্রোক্লাস, ইরাটমাস, অ্যাম্ফোটেরাস, এপালটেস, ক্লেপোলেমাস, ডামাস্টার পুত্র ইকিয়াস, পাইরাস, ইফিয়াস, ইউপ্পাস ও অর্গিয়াস পুত্র পলিলেমাসকে হত্যা করলেন। মেনেটিয়াস পুত্র প্যাট্রোক্লাসকে এইভাবে হত্যার তাণ্ডব লীলায় ব্যাপৃত থাকতে দেখে সার্পেডন লাইসীয় সৈন্যদের তিরস্কার করে বলতে লাগলেন, কোটেশন শুরু, তোমাদের ধিক, তোমাদের মন থেকে লজ্জা নামক বিশেষ বৃত্তিটি কি বিসর্জন দিয়েছ? দানানদের ভয়ে তোমরা কোথায় পালিয়ে গিয়েছিলে? হয় তোমরা তোমাদের বীরত্ব প্রদর্শন করো, নতুবা আমি এই লোকটির সম্মুখীন হয়ে উপলব্ধি করব সে কত বড় রণকুশলী যোদ্ধা। সে আমাদের প্রভূত ক্ষতি সাধন করেছে এবং বহু বীরসভ অসীম সাহসী যোদ্ধাকে ভূপতিত করেছে। কোটেশন শেষ। এই বলে রথ থেকে লাফিয়ে নামলেন সার্পেডন এবং প্যাট্রোক্লাস তাকে দেখে রথ থেকে ক্ষিপ্র গতিতে মাটিতে নামলেন। সুউচ্চ পর্বতের উপরে দুটি ক্রুদ্ধ শকুনি যেমন পরস্পরকে আক্রমণ করার জন্য পরস্পরের দিকে ধাবিত হয়, তেমনি প্যাট্রোক্লাস ও সার্পেডন পরস্পরকে পেজ নাম্বার 230 আক্রমণ করলেন। স্যাটার্ন পুত্র দেবরাজ জোভ ট্রয় বাহিনীকে করুণাদ্র দৃষ্টিতে দেখলেন এবং একাধারে তার ভগ্নী ও পত্নী জুনোকে সম্বোধন করে বললেন, কোটেশন শুরু, হায় হায়, আমি যে সার্পেডনকে আমার সমস্ত অন্তর দিয়ে ভালোবাসি, সেই সার্পেডনের আজ মৃত্যু হবে প্যাট্রোক্লাসের হাতে। আমি এই ভেবে দ্বিধান্বিত হয়ে পড়েছি যে সার্পেডনকে যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে কোনো আশ্রয়ে স্থানান্তরিত করব, অথবা এমন পদক্ষেপ গ্রহণ করব যাতে প্যাট্রোক্লাসের হাতে সে নিহত না হয়। কোটেশন শেষ। দেবী জুনো তার কথার প্রত্যুত্তরে বললেন, কোটেশন শুরু, হে স্যাটার্ন পুত্র, আপনি একই কথা বলছেন? এমন একজন মর্তমানব যার নিশ্চিত মৃত্যু বিধি নির্দিষ্ট হয়ে আছে, তাকে মৃত্যুর থাবা থেকে আপনি ছিনিয়ে আনতে চান? আপনার নিজের ইচ্ছানুযায়ী যে কোনো কাজ করতে পারেন, কিন্তু আমাকে বা অন্যান্য দেবতাকে আপনার মতাবলম্বী করে তুলতে পারবেন না। আমি আবার বলছি, আমার কথা আপনি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করুন। আপনি যদি সার্পেডনকে নিরাপদে তার স্বদেশ ভূমিতে পাঠিয়ে দেন, তাহলে অন্যান্য দেবতারা তাদের সন্তানদের যুদ্ধক্ষেত্র থেকে প্রত্যাহৃত করবেন, কারণ তাদের অনেক সন্তানই এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আপনি এ ধরনের কাজ করলে অন্য সকল দেবতা অসূয়াপ্রবণ হয়ে উঠবেন। যদি আপনি একান্তই তাকে ভালোবাসেন, তাহলে এমন ব্যবস্থা করুন যাতে সে প্যাট্রোক্লাসের হাতে নিহত হয়, কিন্তু যে মুহূর্তে তার মৃত্যু হবে সেই মুহূর্তেই মৃত্যু ও শান্ত সুন্দর সুগভীর নিদ্রাকে তাকে যুদ্ধক্ষেত্র থেকে অপসারিত করে তার স্বদেশভূমি লাইসিয়াতে নিয়ে যাবার জন্য প্রেরণ করুন। সেখানে তার ভ্রাতা ও আত্মীয় পরিজনরা একজন মৃত মানুষের উপযুক্ত সম্মান ও মর্যাদায় তাকে যেন সমাহিত করে এবং নির্মাণ করে একটি স্মৃতিস্তম্ভ। কোটেশন শেষ। দেবতা ও মনুষ্য জাতির প্রভু দেবরাজ জোভ তাতে সম্মত হলেন। কিন্তু যুদ্ধক্ষেত্রে যখন প্যাট্রোক্লাস সার্পেডনকে হত্যা করতে উদ্যত হলেন, তখন সার্পেডনের সম্মানার্থে পৃথিবীতে
রক্ত বৃষ্টি করলেন দেবরাজ জোভ। যখন প্যাট্রোক্লাস ও সার্পেডন পরস্পরের নিকটবর্তী হলেন, তখন প্যাট্রোক্লাস প্রথমেই সার্পেডনের সারথি থ্রাসিডেমাসের উদরে প্রচণ্ড শক্তিতে আঘাত করে তাকে হত্যা করলেন। এরপরে সার্পেডন প্যাট্রোক্লাসকে লক্ষ্য করে একটি বর্ষা নিক্ষেপ করলেন, কিন্তু সে বর্ষাটি লক্ষ্যভ্রষ্ট হল। সে বর্ষা প্যাট্রোক্লাসের অশ্ব পেডামাসের দক্ষিণ স্কন্ধে বিদ্ধ হল এবং মাটিতে পড়ে গিয়ে যতক্ষণ তার প্রাণ নির্গত না হল ততক্ষণ সে অত্যন্ত করুণ স্বরে আর্তনাদ করতে থাকল। সেই অশ্বটির সঙ্গে আরও দুটি অশ্ব সংযোজিত ছিল। সে মাটিতে পড়ে যাওয়ার ফলে ওই অশ্ব দুটি বল্গার সঙ্গে জড়িয়ে গেল এবং রথের কাষ্ঠদণ্ডে চির ধরে গেল। কিন্তু অটোমেডন জানতেন এই অবস্থায় কি করা কর্তব্য। এক মুহূর্ত বিলম্ব না করে তিনি তার তরবারির সাহায্যে মৃত অশ্বটির সঙ্গে সংযুক্ত রজ্জুটি কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে অশ্ব দুটি দ্রুত বেগে ছুটতে লাগল। সার্পেডন দ্বিতীয়বার প্যাট্রোক্লাসকে লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করলেন। এবারও তার লক্ষ্য ভ্রষ্ট হল। সেই বর্ষাটি তাকে আহত না করে তার বাম স্কন্ধের উপর দিয়ে বেরিয়ে গেল। এবার প্যাট্রোক্লাস সার্পেডনকে লক্ষ্য করে তার শাণিত বর্ষা নিক্ষেপ করলেন। এবার আর তার লক্ষ্য ভ্রষ্ট হল না। সে বর্ষা গিয়ে বিদ্ধ হল সার্পেডনের বুকের সেই স্থানে যেখানে হৃৎপিণ্ডের অবস্থান। সার্পেডন এক বিশাল ওক বৃক্ষের মতো নিষ্প্রাণ দেহে ভূতলশায়ী হলেন। তার দেহ নিঃসৃত রক্তে, পেজ নাম্বার 231, কর্দমাক্ত হয়ে উঠল রণপ্রান্তরের রুক্ষ মাটি। মৃত্যুর আগে তার বিশ্বস্ত সহকর্মী গ্লকাসকে ডেকে বললেন, কোটেশন শুরু, বীরদের মধ্যে শ্রেষ্ঠ বীর, হে সহোদরপম গ্লকাস, সাধ্যানুযায়ী শক্তি প্রয়োগ করে যুদ্ধ করো। লাইসীয় সেনাধ্যক্ষদের মধ্যে গিয়ে উপনীত হয়ে তাদের উৎসাহিত করে বলো, তারা যেন আমার সম্মান ও মর্যাদা রক্ষা করার জন্য যুদ্ধ করে। আমার মৃত্যুর পর একিয়ান যোদ্ধারা যদি বলপূর্বক আমার শরীর থেকে বর্ম উন্মোচিত করে নেয়, তাহলে আমার প্রেতাত্মা এখন থেকে তোমার পিছনে সর্বদা ছায়ার মতো অনুসরণ করে চলবে। সুতরাং তোমার যথাসাধ্য শক্তি প্রয়োগ করো এবং আমার সমস্ত সৈন্যদের একত্রিত হবার জন্য নির্দেশ দাও। কোটেশন শেষ। এরপর সার্পেডনের চৈতন্য ক্রমশ লোপ পেতে লাগলো এবং চোখের সামনে নেমে এলো মৃত্যুর অন্ধকার জবনিকা। সার্পেডনের বুকের উপর পা রেখে প্যাট্রোক্লাস তার শরীর থেকে বর্ষাটি তুলে ফেললেন। তার প্রাণবায়ুর সঙ্গে মনে হলো যেন হৃৎপিণ্ডটাও বেরিয়ে এলো। এক মুহূর্ত বিলম্ব না করে মির্মিডনরা তার রথের অশ্বগুলিকে অধিকার করে নিল। সার্পেডনের মৃত্যুকালীন কথা শুনে গ্লকাস ভয়ঙ্করভাবে মর্মাহত হলেন, কারণ তাকে কোনো রকম সাহায্য করার ক্ষমতা থেকে তিনি বঞ্চিত ছিলেন। ইতিপূর্বে যখন তিনি একিয়ানদের প্রাচীর আক্রমণ করেন, তখন টিউসারের নিক্ষিপ্ত একটি তীর তার বাহুতে বিদ্ধ হয় এবং সেখানে যে ক্ষত সৃষ্টি হয়, সেই ক্ষত তিনি ঢেকে রেখেছিলেন অন্য একটি হাতের সাহায্যে। সুতরাং ধনুর্ধারী দেব অ্যাপোলোর কাছে কাতর কণ্ঠে প্রার্থনা করে তিনি বললেন, কোটেশন শুরু, তুমি লাইসিয়া বা ট্রয় যেখানেই থাকো না কেন, আমার এই কাতর প্রার্থনা নিশ্চয় তোমার কানে পৌঁছাবে, কারণ তুমি যেখানেই থাকো না কেন আর্ত ব্যক্তির প্রার্থনা তুমি সর্বদা শুনতে পাও। আমার বাহুতে যে ক্ষত সৃষ্টি হয়েছে এবং সেই ক্ষত থেকে যে যন্ত্রণা আমার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছে, তা আমার পক্ষে দুঃসহ ও নিদারুণ হয়ে উঠেছে। সুতরাং আমার হাত দিয়ে তরবারি ধারণ না করতে পারার জন্য শত্রু সৈন্যের বিরুদ্ধে যুদ্ধে প্রবৃত্ত হতে পারছি না। দেবরাজ জোভ তার নিজের সন্তানকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। সুতরাং আমার ক্ষত আরোগ্য করে এবং যন্ত্রণা দূর করে আমার মধ্যে এমন শক্তি সঞ্চার করো যাতে আমি লাইসীয় বাহিনীকে উৎসাহিত করতে পারি
এবং সার্পেডনের নিহত শরীর রক্ষা করার জন্য তাদের সম্মিলিত হয়ে শত্রু সৈন্যের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারি। কোটেশন শেষ। ধনুকধারী দেব অ্যাপোলো গ্লকাসের প্রার্থনা শুনলেন। তিনি গ্লকাসের যন্ত্রণার উপশম ঘটিয়ে তার মধ্যে নূতন শক্তি সঞ্চার করলেন। আর তার প্রার্থনায় যে অ্যাপোলো সাড়া দিয়েছেন সেটা উপলব্ধি করে তার প্রতি গ্লকাসের অন্তর কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে গেল। এরপর নূতন শক্তিতে সঞ্জীবিত হয়ে লাইসীয় অধিনায়কদের মাঝে তিনি ফিরে গেলেন এবং সার্পেডনের শরীরকে রক্ষা করার জন্য তাদের যুদ্ধ করতে নির্দেশ দিলেন। এরপর তিনি ট্রয়বীর পলিডামাস ও এজিনরের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তাদের সঙ্গে নিয়ে হেক্টর ও ইনিসের সন্ধান করতে লাগলেন। যখন তিনি তাদের সাক্ষাৎ পেলেন, তিনি হেক্টরকে সম্বোধন করে বললেন, কোটেশন শুরু, হেক্টর, আপনার মিত্রবাহিনীর যে সমস্ত বীর সৈনিকরা তাদের স্বদেশ, তাদের পিতামাতা, স্ত্রী পুত্র ও আত্মীয় পরিজনকে পরিত্যাগ করে এ দেশে এসে প্রাণ তুচ্ছ করে যুদ্ধ করে চলেছে, তাদের কথা আপনি সম্পূর্ণভাবে বিস্মৃত হয়েছেন। আপনি তাদের প্রতি আপনার নিষ্ঠুর উদাসীনতাকে প্রমাণ করেছেন। ন্যায়পরায়ণ ও পেজ নাম্বার 232। সর্বাধিক নির্ভরযোগ্য লাইসীয় সার্পেডনের পতন ঘটেছে। প্যাট্রোক্লাসের হস্তধৃত বর্ষা দ্বারা যুদ্ধদেবতা মার্স তাকে হত্যা করেছেন। সুতরাং বন্ধুগণ, যাতে তার শরীর থেকে মির্মিডনরা বর্ম খুলে নিতে না পারে, তার জন্য তাদের আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধের দেওয়াল গড়ে তোলো। আর ইতিপূর্বে যে সমস্ত একিয়ান সৈন্যকে আমরা তাদের জাহাজে হত্যা করেছি, তার প্রতিশোধ নেওয়ার জন্য তারা যেন ঘৃণা ও অমর্যাদার সঙ্গে তার নিহত শরীরটাকে ব্যবহার না করে। কোটেশন শেষ। গ্লকাসের কথা শুনে চরম দুঃখে ও শোকে মুহ্যমান হয়ে পড়ল ট্রয়ের বীর সৈনিকরা। সার্পেডন বিদেশী হওয়া সত্ত্বেও তিনি তাদের একজন হয়ে উঠেছিলেন এবং তার সৈন্যবাহিনীর মধ্যে বীরত্ব, সাহসিকতা ও সার্বিক যোগ্যতার সাহায্যে তিনি তাদের নেতার স্থান অধিকার করে নিয়েছিলেন। সার্পেডনের মৃত্যুতে মহাক্রোধে উন্মত্ত ট্রয় সেনাদল হেক্টরের নেতৃত্বে তাদের যথাসাধ্য শক্তি নিয়োগে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দানান বাহিনীকে আক্রমণ করার জন্য অগ্রসর হল। এদিকে প্যাট্রোক্লাসের অদম্য সাহস ও তেজস্বিতায় উদ্বুদ্ধ ও উৎসাহিত হয়ে উঠল দানান সৈন্যবাহিনী। প্রথমে তিনি বীর অ্যাজাক্স ভ্রাতৃদ্বয়কে উদ্দেশ্য করে বললেন, কোটেশন শুরু, তোমরা ইতিপূর্বে যেভাবে তোমাদের অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছ, আজ এমনকি তদপেক্ষা অধিক বীরত্বের পরিচয় দেওয়ার সময় এসেছে। যে সার্পেডন প্রথমে একিয়ান প্রাচীর অতিক্রম করতে সক্ষম হয়েছিলেন, সেই সার্পেডন আজ আমার হাতে নিহত হয়েছেন। সুতরাং এসো, এখন আমরা তার শরীর থেকে বর্ম খুলে নেওয়ার চেষ্টা করি এবং তার যে সমস্ত সহকর্মী তার শরীর রক্ষার জন্য অগ্রসর হবে, এসো আমরা তাদের হত্যা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। কোটেশন শেষ। প্যাট্রোক্লাস যে সমস্ত বীর যোদ্ধার উদ্দেশ্যে তার সারগর্ভ বাক্য উচ্চারণ করলেন, তারা পূর্ব হতেই এ ব্যাপারে আগ্রহী ছিল। সার্পেডনের নিহত শরীরকে কেন্দ্র করে উভয় পক্ষের সৈন্যরা প্রাণ তুচ্ছ করে ভয়ঙ্কর যুদ্ধে প্রবৃত্ত হল। একদিকে অবস্থান করছিল ট্রয় ও লাইসীয় সৈন্যদল, অন্যদিকে একিয়ান ও মির্মিডন সেনাবাহিনী। যুদ্ধের উন্মত্ততাকে আরো তীব্র, আরো ভয়ঙ্কর করে তোলার জন্য দেবরাজ জোভ ভীষণ ঘন এক অন্ধকার জাল বিছিয়ে দিলেন সমস্ত যুদ্ধক্ষেত্রের চতুর্দিকে। প্রথম দিকে ট্রয় সৈন্যরা একিয়ান বাহিনীকে বীরত্ব ও রণকুশলতায় কিছুটা অতিক্রম করল, কারণ ট্রয় পক্ষের সৈন্যদের হাতে নিহত হন মির্মিডনদের নেতা এগাক্লেসের পুত্র এপিজিয়াস। এই এপিজিয়াস বুডেএসের নৃপতি হিসেবে স্বীকৃতি লাভ করেন, কিন্তু সম্প্রতি তিনি তার এক আত্মীয়কে হত্যা করে
পেলেউস ও থেটিসের শরণাপন্ন হন। তাঁরা তাকে অ্যাকিলিসের নেতৃত্বে ট্রয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইলিয়ামে পাঠান। এপিজিয়াস যখন সার্পেডনের মৃতদেহটি নিয়ে যাবার জন্য সেই বিশেষ স্থানে উপস্থিত হন, তখন এক বিশাল প্রস্তরখণ্ড তুলে নিয়ে হেক্টর তার মাথায় প্রচণ্ড শক্তিতে আঘাত করেন এবং সেই আঘাতেই তার মাথার খুলি চূর্ণ হয়ে গিয়ে তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। প্যাট্রোক্লাসের চোখের সামনে তার এমন শোচনীয় মৃত্যু দেখে ভয়ঙ্কর ক্রোধে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য তিনি সৈন্যবাহিনীর মধ্যে গিয়ে ভয়ঙ্কর গতিতে অগ্রসর হন। তিনি ইয়াসেনেম পুত্র স্থেনেলাসকে সামনে দেখতে পেয়েই মহাক্রোধে একটি বিরাট প্রস্তরখণ্ড মাটি থেকে তুলে নিয়ে সবলে তার ঘাড়ে সেটা দিয়ে আঘাত করলেন। পেজ নাম্বার 233। এবং মাথার সঙ্গে মেরুদণ্ডের সংযোগকারী পেশি ও অস্থির বন্ধনগুলিকে ছিন্ন করে দিলেন। সেই দৃশ্য দেখে হেক্টর ও অন্যান্য ট্রয় বীরেরা কিছুটা পিছিয়ে এলেন। লাইসীয় সৈন্যবাহিনীর নূতন অধিনায়ক গ্লকাস মির্মিডনদের মধ্যে সর্বাপেক্ষা ধনী। তিনি হেলাস দ্বীপের অধিবাসী চ্যালকন পুত্র ব্যাথিকেলসকে হত্যা করে ট্রয় সৈন্যবাহিনীর মন থেকে ভীতি অপসারিত করলেন এবং তাদের নূতন উৎসাহে সঞ্জীবিত করে তুললেন। গ্লকাসের হাতে ব্যাথিকালসের এইভাবে পতন হতে দেখে অ্যাকিয়ান সৈন্যরা ভীষণভাবে ভীত সন্ত্রস্ত হয়ে উঠল, কিন্তু তা দেখে ট্রয় সৈন্যদল মহানন্দে সম্মিলিতভাবে অগ্রসর হল সার্পেডনের শবদেহটিকে সেখান থেকে অপসারণ করার জন্য। কিন্তু তা সত্ত্বেও তাদের বীরত্ব, শক্তি ও সাহস সম্বন্ধে সচেতন হয়ে ও সম্মিলিতভাবে ট্রয় বাহিনীর উপর ঝঞ্ঝা সদৃশ বায়ুর মতো ঝাঁপিয়ে পড়ল অ্যাকিয়ান সৈন্যদল। এরপর মেরিয়ন্স ট্রয় পক্ষের বীর যোদ্ধা ল্যাগোনাসকে হত্যা করলেন। ওনেটর পুত্র ল্যাগোনাস ছিলেন ইডা পর্বতের দেবরাজ জোভের মন্দিরের পুরোহিত। লোকে তাকে দেবতার মতো সম্মান ও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিল। মেরিয়ন্স তার চোয়াল ও কানের নিচের স্থানে বর্ষাবিদ্ধ করলেন এবং তৎক্ষণাৎ তার প্রাণবায়ু নির্গত হল। এরপরে ইনিস মেরিয়ন্সকে লক্ষ্য করে একটি বর্ষা নিক্ষেপ করল। তাকে তার দিকে অগ্রসর হতে দেখে ভেবেছিলেন বর্ষাটি তার ঢালের নিচে শরীরের দৃশ্যমান অংশ বিদ্ধ করবেন, কিন্তু মেরিয়ন্স বর্ষাটি তাকে লক্ষ্য করে তীব্র গতিতে এগিয়ে আসতে দেখে অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে অন্যদিকে সরে দাঁড়ালেন। বর্ষাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মাটিতে গিয়ে বিদ্ধ হল। ইনিস তার নিক্ষিপ্ত বর্ষাটি লক্ষ্যভ্রষ্ট হতে দেখে ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে মেরিয়ন্সকে সম্বোধন করে বললেন, কোটেশন শুরু, তুমি যে একজন সুদক্ষ নৃত্যকলাবিদ সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু আমার বর্ষা যদি লক্ষ্যভ্রষ্ট না হতো তাহলে আজই তোমার সমস্ত জ্ঞান, বিদ্যা, দক্ষতা নিয়ে মৃত্যুপুরীতে গমন করতে। কোটেশন শেষ। মেরিয়ন্স প্রত্যুত্তরে বললেন, কোটেশন শুরু, তোমার যতই বীরত্ব, সাহস ও শক্তি থাকুক, তোমার প্রতিপক্ষের আদৌ কোনো ক্ষতি সাধন করতে সক্ষম হবে না। তুমি আমারই মতো একজন মরণশীল মানুষ। আমি যদি তোমার ঢালের মধ্যবর্তী স্থানে আমার বর্ষা বিদ্ধ করতে সক্ষম হতাম, তাহলে তুমি যতই তোমার নিজের শক্তি, সাহস, বীরত্ব সম্বন্ধে আত্মবিশ্বাসী হও না কেন, তুমি অতি শীঘ্র আমার কাছে পরাজিত হয়ে মৃত্যুপুরীতে যাত্রা করতে। কোটেশন শেষ। মেরিয়ন্সকে এইভাবে কথা বলতে শুনে মেনেটিয়াস পুত্র প্যাট্রোক্লাস তাকে ভৎসনা করে বললেন, কোটেশন শুরু, মেরিয়ন্স, তুমি নিঃসন্দেহে একজন সাহসী বীর, কিন্তু তোমার মতো একজন বীরের মুখে এই ধরনের উক্তি শোভা পায় না। তোমার বিদ্রূপ ও শ্লেষাত্মক উক্তি সার্পেডনের মৃতদেহ রক্ষা করার জন্য যে সমস্ত ট্রয় সৈন্য সেই শরীরকে ঘিরে রেখেছে তাদের কখনোই বিতাড়িত করতে পারবে না, আর সেটা করতে হলে তাদের বেশ কয়েকজনকে হত্যা করতে হবে। রণনীতি অনুযায়ী
যুদ্ধের ক্ষেত্রে ঘাত প্রতিঘাত এবং পরামর্শ সভায় বা তর্ক বিতর্কের ক্ষেত্রে বাক্য প্রয়োগ বিধিবদ্ধ বলে স্বীকৃত। সুতরাং অধিক বাক্য ব্যয় না করে যথাসাধ্য যুদ্ধে প্রবৃত্ত হও। কোটেশন শেষ। এই বলে প্যাট্রোক্লাস অগ্রসর হলেন আর মেনিয়ন্স নীরবে তাকে অনুসরণ করতে লাগলেন। পুনরায় উভয় পক্ষের মধ্যে যুদ্ধ তাণ্ডব ভয়ঙ্কর আকার ধারণ করল। সার্পেটনের দেহটি অধিকার করার জন্য উভয় পক্ষের সৈন্যরা পঙ্গপালের মতো ভিড় করতে থাকল। তার দেহটি অসংখ্য বর্ষা, রক্ত ও ধুলায় আবৃত ছিল এবং সে দেহটির অবস্থান সম্পর্কে অন্য কেউ নিশ্চিত হতে পেজ নাম্বার 234 পারছিল না। এদিকে দেবরাজ জোভ অলিম্পাস পর্বতের শিখরে বসে যুদ্ধের গতিবিধি সর্বদা লক্ষ্য করে চলেছিলেন। সেদিক থেকে তাঁর সতর্ক দৃষ্টিকে অপসারিত করেননি। তিনি তখন বিশেষ একাগ্রতার সঙ্গে চিন্তা করছিলেন সবথেকে শ্রেষ্ঠ কোন পদ্ধতিতে তিনি প্যাট্রোক্লাসের জীবনহানি ঘটাবেন। তিনি কি এখনই সার্পেডনের শরীর ঘিরে থাকা হেক্টরের হাত দিয়ে প্যাট্রোক্লাসকে নিহত করবেন, অথবা ট্রয় বাহিনীকে আরও দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করতে বাধ্য করবেন? সে বিষয়ে তিনি গভীরভাবে চিন্তা করছিলেন। শেষ পর্যন্ত তিনি এটাই শ্রেষ্ঠ ও যুক্তিযুক্ত বিবেচনা করলেন যে পেলেউস পুত্র অ্যাকিলিসের সহকর্মী ও সারথি হেক্টর ও অন্যান্য ট্রয় বাহিনীকে নগর অভিমুখে বিতাড়িত করবেন এবং অসংখ্য ট্রয় সৈন্যকে নির্বিচারে হত্যা করবেন। তাঁর ইচ্ছানুযায়ী হেক্টর অন্যান্য ট্রয় সৈন্যদের পালিয়ে যাবার নির্দেশ দিয়ে নিজে রথারোহণ করে পলায়ন করলেন, কারণ তার পক্ষে এটা অনুধাবন করা কঠিন হল না যে দেবরাজ জোভের পক্ষপাতদুষ্ট সমর্থনের তুলাদণ্ড এখন প্রতিপক্ষের দিকেই ঝুঁকেছে। লাইসীয় সৈন্যদলের মানসিক অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়ল সার্পেডনের মৃত্যুতে। সুতরাং তারা ভীত হয়ে পলায়ন করতে লাগল। সুতরাং অ্যাকিয়ান সৈন্যরা নির্বিঘ্নে সার্পেডনের শরীর থেকে বর্ম ইত্যাদি খুলে নিল এবং মেনেটিয়াসের সাহসী সন্তান প্যাট্রোক্লাস তার কয়েকজন অনুচরকে সেটি অ্যাকিয়ান জাহাজে নিয়ে যাবার জন্য আদেশ দিলেন। এরপরে দেবরাজ জোভ অ্যাপোলোকে সম্বোধন করে বললেন, কোটেশন শুরু, প্রিয় ফিবাস, সার্পেডনের শরীরটাকে অস্ত্রশস্ত্রের সীমানার বাইরে অপসারিত করে তার শরীরে জমাট বাঁধা রক্ত ধুয়ে পরিষ্কার করবে। তারপর নদীর পবিত্র জলে তার গাত্র মার্জনা করে তাকে দেবতাদের পোশাকে সজ্জিত করবে। এই কাজ সম্পন্ন করে তাকে মৃত্যু ও নিদ্রার হস্তে সমর্পণ করো। তারাই তাকে সমৃদ্ধ নগরী লাইসিয়াতে নিয়ে যাবে। সেখানে তার আত্মীয় পরিজনরা যথাযোগ্য মর্যাদায় তাকে সমাহিত করবে। তার স্মৃতি রক্ষাকল্পে একটি সুউচ্চ ও সুন্দর সৌধ নির্মাণ করবে। কোটেশন শেষ। অ্যাপোলো তার পিতার আদেশ পালনে তৎপর হয়ে ইডা পর্বতের শিখর দেশ থেকে রণক্ষেত্রের মাঝে নেমে এলেন। এরপর অ্যাপোলো সার্পেডনের শরীরটি অস্ত্রবর্ষণের সীমানার বাইরে বহু দূরে একটি নদীর উপকূলে নিয়ে এলেন। সেই নদীর পবিত্র জলে তাকে উত্তম রূপে স্নান করিয়ে তার সমস্ত শরীরে সুগন্ধি তৈল মর্দন করলেন এবং দেবতাদের পোশাকে তার সমস্ত শরীর আবৃত করে দিলেন। এই কাজ সম্পন্ন করে তিনি তাকে মৃত্যু ও নিদ্রার হস্তে সমর্পণ করলেন। অনতিবিলম্বে তাঁরা তার শরীরকে নিয়ে উপনীত হলেন সমৃদ্ধ নগরী লাইসিয়াতে। ইতিমধ্যে প্যাট্রোক্লাস নিজের নির্বুদ্ধিতা ও অহংকারের বশবর্তী হয়ে অটোমিডনের উদ্দেশ্যে চিৎকার করতে করতে ট্রয় ও লাইসীয় সেনাবাহিনীর পশ্চাৎধাবন করলেন। পেলেউস পুত্রের নির্দেশ যদি তিনি অমান্য না করতেন, অর্থাৎ তিনি যদি শুধুমাত্র ট্রয় ও লাইসীয় সৈন্যদের জাহাজ থেকে বিতাড়িত করে অ্যাকিলিসের শিবিরে প্রত্যাবর্তন করতেন, তাহলে তিনি মৃত্যুকে পরিহার করতে পারতেন। কিন্তু জোভের উদ্দেশ্য ও অভিপ্রায় অনুধাবন করা যে কোনো মানুষের পক্ষে দুঃসাধ্য।
তিনি কখনো কোনো বীর যোদ্ধাকে পরাজিত করে তাকে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতে বাধ্য করতে পারেন। আবার কখনো তার মনে জয়ের অলীক আশা সঞ্চার করে তাকে যুদ্ধের জন্য উন্মত্ত করে তুলতে পারেন, এবং এক্ষেত্রে তিনি বিজয়ী হওয়ার তীব্র আকাঙ্ক্ষা, পেজ নাম্বার 235, সঞ্চার করলেন প্যাট্রোক্লাসের মনে। প্যাট্রোক্লাস, দেবতারা যখন তোমাকে মৃত্যুপুরীতে যাত্রা করার জন্য আহ্বান জানালেন এবং সেই অমোঘ আহ্বানে তুমি সাড়া দিতে বাধ্য হলে, তখন কে সর্বপ্রথম এবং কে সর্বশেষে তোমার হস্তে নিহত হল? প্রথমে তুমি অ্যাড্রেস্টাস, অটোনাস, ইকেক্লাস, মেগাস পুত্র পেরিয়াস, এপিস্টর ও মেনালিপ্পাসকে হত্যা করলে। এরপর তুমি হত্যা করলে এলামাস, মুলিয়াস ও পাইলার্টেসকে। অবশিষ্টরা পলায়ন করে তাদের প্রাণ রক্ষা করল। প্যাট্রোক্লাস এমন দুর্বার প্রচণ্ড গতিতে চতুর্দিকে তার বর্ষা সঞ্চালন করছিলেন, তাতে আজই অ্যাকিয়ান সৈন্যরা ট্রয় নগরী অধিকার করে নিত, যদি না ফিবাস অ্যাপোলো তার উদ্দেশ্য ব্যর্থ করে দেবার এবং ট্রয় নগরীকে সাহায্য করার জন্য ট্রয় প্রাচীরের উপর এসে না দাঁড়াতেন। প্রাচীরের কোনাকুনি একটি স্থান থেকে প্যাট্রোক্লাস 3 বার আক্রমণ করলেন, কিন্তু ফিবাস অ্যাপোলো নিজেই সে আক্রমণ প্রতিহত করলেন। কিন্তু যখন প্যাট্রোক্লাস চতুর্থবারের আক্রমণ করতে উদ্যত হলেন, তখন অ্যাপোলো ভয়ঙ্কর ভয়ালো কণ্ঠে প্যাট্রোক্লাসের উদ্দেশ্যে চিৎকার করে বললেন, কোটেশন শুরু, এই মুহূর্তে এই যুদ্ধ থেকে বিরত হও। ট্রয় নগরী ধ্বংস করার গৌরব যেমন তোমার ভাগ্য নির্দিষ্ট নয়, তেমনি তোমার থেকে সহস্রগুণ শ্রেষ্ঠ অ্যাকিলিসের পক্ষেও এই ট্রয় নগরী ধ্বংস বা বিধ্বস্ত করা সম্ভব নয়। কোটেশন শেষ। অ্যাপোলোর কথা শুনে কিছুটা দূরে সরে গিয়ে তার ক্রোধোত্তাপ থেকে নিজেকে রক্ষা করলেন প্যাট্রোক্লাস। এদিকে মহাবীর হেক্টর স্কিয়ান দ্বারপথে রথারূঢ় হয়ে অপেক্ষা করছিলেন। তিনি দ্বিধান্বিত চিত্তে চিন্তা করছিলেন, তিনি আবার যুদ্ধ করার জন্য নিষ্ক্রান্ত হবেন অথবা তাঁর সৈন্যবাহিনী সহ নগর অভ্যন্তরে আশ্রয় নেবেন। এমন সংশয়ের মধ্যে যখন তিনি অবস্থান করছিলেন, তখন ফিবাস অ্যাপোলো হেক্টরের ক্ষুল্লতাত এসিয়াসের ছদ্মবেশে তার সম্মুখে আবির্ভূত হলেন। এসিয়াস ছিলেন রানী হেকুবার ভ্রাতা ডাইমাসের পুত্র। এসিয়াসের ছদ্মবেশে হেক্টরকে সম্বোধন করে অ্যাপোলো বললেন, কোটেশন শুরু, হেক্টর, তুমি কেন যুদ্ধ থেকে নিবৃত্ত হয়েছ? তোমার মতো বীরের পক্ষে এ কাজ শোভমান নয়। আমি যদি তোমার থেকে বড় যোদ্ধা হতাম, তাহলে এইভাবে নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে পারতাম না। তোমার এই আলস্য ও উদাসীনতার জন্য তোমাকে অনুশোচনা করতে হবে। এখন অন্য কোনো দিকে দিকপাত না করে প্যাট্রোক্লাসের দিকে ধাবিত হও এবং দেবরাজ জোভের কৃপায় তাকে হত্যা করে জয়ের গৌরব অর্জন করো। কোটেশন শেষ। এই কথা বলে অ্যাপোলো সৈন্যবাহিনীর মধ্যে মিশে গিয়ে অদৃশ্য হলেন। অ্যাকিয়ান বাহিনীকে অতিক্রম করে অ্যাপোলো যখন চলে যাচ্ছিলেন, তখনও তার মধ্যে যে রুদ্র সংহার মূর্তি পরিস্ফুট হয়ে উঠেছিল, তা দেখে তারা ভীষণভাবে আতঙ্কগ্রস্ত হয়ে উঠল। হেক্টর অন্য কোনো দানান সৈন্যকে আক্রমণ বা নিহত না করে সোজা প্যাট্রোক্লাসের দিকে তার রথ চালনা করলেন। হেক্টরকে তার দিকে এগিয়ে আসতে দেখে বাম হাতে একটি যমদণ্ড সদৃশ বর্ষা ধারণ করে ক্ষিপ্র গতিতে মাটিতে লাফিয়ে পড়লেন প্যাট্রোক্লাস এবং মুহূর্তমাত্র বিলম্ব না করে ভূমিপৃষ্ঠ থেকে ডান হাতে তুলে নিলেন একটি বিরাট প্রস্তরখণ্ড। তিনি সেখানে দৃঢ়পদে দাঁড়িয়ে থেকে হেক্টরকে লক্ষ্য করে নিক্ষেপ করলেন সেই বৃহৎ প্রস্তরখণ্ড। সেটা খুব বেশি দূর না গিয়ে নিকটবর্তী হেক্টরের সারথি সেব্রিয়নের মাথায় গিয়ে আঘাত করতেই সেব্রিয়নের মাথা চূর্ণ হয়ে গেল। পেজ নাম্বার 236। তৎক্ষণাৎ নিষ্প্রাণ দেহে সে ভূতলশায়ী হল।
তাকে দেখে মনে হলো সে যেন জলে ডুব সাঁতার দিয়ে চলেছে। তা দেখে প্যাট্রোক্লাস বিদ্রূপের স্বরে বললেন, কোটেশন শুরু, ডুবুরি হিসেবে কি দক্ষ হেক্টরের এই সারথি! তোমরা সকলে দেখো কি চমৎকার ডুব দিচ্ছে। কাছাকাছি সমুদ্র থাকলে সে ডুব দিয়ে অনেক মুক্তা সংগ্রহ করে আনতে পারত। আগে বুঝতে পারিনি ট্রয় সৈন্যদের মধ্যে এমন সব সুদক্ষ ডুবুরিরাও আছে। কোটেশন শেষ। এই কথা বলে মেষপালের উপর আক্রমণকারী সিংহের মতো সেব্রিয়নের নিহত শরীরের উপর ঝাঁপিয়ে পড়লেন প্যাট্রোক্লাস। নির্বোধ আত্মঘাতী সাহস তাকে সেই কাজে প্ররোচিত করল। হেক্টরও তৎক্ষণাৎ রথ থেকে অত্যন্ত ক্ষিপ্র গতিতে নেমে এলেন। সেব্রিয়নের নিহত শরীর ঘিরে দুই মহাবীর ভয়ঙ্কর যুদ্ধে প্রবৃত্ত হলেন। তাদের এমন রণোন্মত্ত মূর্তিতে যুদ্ধ করতে দেখে দানান ও ট্রয় সৈন্যরাও ঘোরতর সংগ্রামে মেতে উঠল। উভয় পক্ষের সৈন্যরা পরস্পরকে লক্ষ্য করে বর্ষার জলধারার মতো বর্ষা ও তীর নিক্ষেপ করতে লাগল। সেব্রিয়নের মৃতদেহকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বর্ষিত হতে থাকল অসংখ্য প্রস্তরখণ্ড, আর সেগুলো পরস্পরের ঢালের উপর সশব্দে প্রতিহত হয়ে মাটিতে পড়তে লাগল। কিন্তু একমাত্র সেব্রিয়ন উদাসীন ও নির্বিকারভাবে শুয়ে রইল। সেনাদলের পদবিক্ষেপে উৎক্ষিপ্ত ধূলারাশির ঘূর্ণিঝড়ের অন্ধকারে। সূর্য যতক্ষণ মধ্য গগনে তার কিরণ জাল বিস্তার করে রেখেছিল, ততক্ষণ উভয় পক্ষ সমান দক্ষতার সঙ্গে যুদ্ধ করে চলেছিল এবং উভয় পক্ষের বহু সৈন্য হতাহত হচ্ছিল। কিন্তু তার অস্তাচলে যাবার সময় উপস্থিত হলে একিয়ান পক্ষে জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠল। ট্রয় সৈন্যদের প্রচণ্ড আক্রমণ প্রতিহত করে দানান বাহিনীর সৈন্যরা সেব্রিয়নের মৃতদেহটি সেখান থেকে অপসারিত করে তার শরীর থেকে বর্ম খুলে নিল। এরপর প্যাট্রোক্লাস যুদ্ধদেবতা মার্সের মতো ভয়ঙ্কর হয়ে উঠলেন এবং প্রচণ্ড রণহুঙ্কার দিতে দিতে ট্রয় বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লেন। এইভাবে মহাবিক্রমে 3 বার ট্রয় বাহিনীকে আক্রমণ করে শত্রুপক্ষের 9 জন বীর যোদ্ধাকে হত্যা করলেন। কিন্তু তিনি যখন দেবতার মতো মহাপরাক্রমে পরাক্রান্ত হয়ে 4র্থবার আক্রমণ করলেন, তখন তিনি বুঝতে পারেননি তার শেষ সময় ঘনিয়ে এসেছে। তাকে স্বহস্তে নিধন করার জন্য স্বয়ং অ্যাপোলো অগ্রসর হলেন। তিনি তার নিজের সৃষ্ট মায়াময় এক ঘন অন্ধকারের আবরণে তার শরীর আচ্ছাদিত থাকার জন্য প্যাট্রোক্লাস তাকে দেখতে পাননি। অ্যাপোলো তাকে পিছন থেকে আঘাত করলেন। তার হাতের তালুর দ্বারা প্যাট্রোক্লাসের প্রশস্ত স্কন্ধে সজোরে চপেটাঘাত করার সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। ফিবাস অ্যাপোলো একটি আঘাতেই তার মাথা থেকে শিরস্ত্রাণটি মাটিতে ফেলে দিলেন এবং সেটা ধাতব শব্দ তুলে গড়াতে গড়াতে অশ্বগুলোর পায়ের নিচে গিয়ে স্থির হয়ে দাঁড়ালো। সেখানে তার অশ্বপুচ্ছ শোভিত শিরস্ত্রাণটি ধুলো ও রক্তে মিশে গিয়ে মলিন হয়ে উঠল। দেবতুল্য অ্যাকিলিসের মস্তক রক্ষা ও শোভাবর্ধন করত যে শিরস্ত্রাণটি, সেটার এমন শোচনীয় অবস্থা ইতিপূর্বে কখনো হয়নি। এখন থেকে সেটা দেবরাজ জোভের ইচ্ছানুসারে হেক্টরের মস্তককে রক্ষা করবে এবং তার শোভাবর্ধন করবে। তা সত্ত্বেও হেক্টরের মৃত্যুক্ষণ ত্বরান্বিত হয়ে এসেছিল। প্যাট্রোক্লাসের হস্তধৃত সুদীর্ঘ ও সুদৃঢ় বর্ষাটি অ্যাপোলো ভেঙে দিয়ে যে ঢালটি প্যাট্রোক্লাসের আপাদ মস্তক আবৃত করে রেখেছিল সেটিকে মাটিতে ফেলে দিলেন এবং একই সঙ্গে ছিন্ন করে দিলেন দেহবন্ধনীটি। এর ফলে ধীরে ধীরে প্যাট্রোক্লাসের চেতনা আচ্ছন্ন হয়ে পড়ল। তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, পেজ নাম্বার 237, অবশ হয়ে আসতে লাগল। তিনি জড়বস্তুর মতো অচল অবস্থায় সেখানে দাঁড়িয়ে রইলেন। তার সমকালের শ্রেষ্ঠ ও সুদক্ষ বর্ষাচালক
অশ্বারোহণে সর্বাধিক পারদর্শী এবং দৌড়ের ক্ষেত্রে দ্রুততম দার্দানীয় ইউফরবাস পিছনে এসে অতর্কিতে প্যাট্রোক্লাসের স্কন্ধদেশের মধ্যবর্তী স্থানে তাঁর বর্ষার সুতীক্ষ্ণ ফলকটি আমূল বিদ্ধ করে দিলেন। যদিও রথাশ্ব নিয়ে এই প্রথম ইউফরবাস যুদ্ধে অবতীর্ণ হলেন, তবুও তিনি সমর সংক্রান্ত সমস্ত রকম কৌশলে পারঙ্গম ও সিদ্ধহস্ত ছিলেন এবং ইতিপূর্বে 20 জন শত্রু সৈন্যকে হত্যা করেন। কিন্তু বর্ষার আঘাতে প্যাট্রোক্লাসের মৃত্যু হল না দেখে ইউফরবাস প্যাট্রোক্লাসের শরীর থেকে অত্যন্ত ক্ষিপ্র গতিতে বর্ষাটি তুলে নিয়ে স্বপক্ষীয় সৈন্যদলের মধ্যে পলায়ন করলেন। বর্ষার আঘাতে আহত ও দেবতাদের প্রভাবে স্নায়ু শক্তিহীন প্যাট্রোক্লাস প্রাণ ভয়ে তাঁর স্বপক্ষের সৈন্যদলের মধ্যে গিয়ে আত্মগোপন করার জন্য পলায়নে তৎপর হলেন। হেক্টর তাকে সেই অবস্থায় দেখতে পেয়ে রথাশ্ব নিয়ে তাঁর দিকে দ্রুত গতিতে ধাবিত হলেন। প্যাট্রোক্লাসের সমীপবর্তী হয়ে হেক্টর প্যাট্রোক্লাসের উদরের নিম্নাংশে তাঁর বর্ষা বিদ্ধ করলেন। বর্ষার সুতীক্ষ্ণ সূক্ষ্মাগ্র ফলক সেই স্থান ভেদ করে অন্য প্রান্ত দিয়ে নির্গত হল। শ্রেষ্ঠ অ্যাকিয়ান বীর তৎক্ষণাৎ সশব্দে ভূতলশায়ী হলেন। মহাবীর প্যাট্রোক্লাসকে সেইভাবে ধরাশায়ী হতে দেখে তাকে উদ্দেশ্য করে বিদ্রূপের স্বরে বললেন, কোটেশন শুরু, তুমি ভেবেছিলে তুমি আমাদের ট্রয় নগরী বিধ্বস্ত করে লুণ্ঠন করবে, আমাদের সুন্দরী ট্রয় রমণীদের বলপূর্বক হরণ করে তোমাদের নিজেদের দেশে নিয়ে যাবে। তুমি অত্যন্ত নির্বোধের মতোই চিন্তা করেছিলে। তুমি ভাবতেও পারোনি হেক্টর ও তার দ্রুতগামী অশ্বসকল তাদের প্রতিরক্ষার জন্য প্রভূত কষ্ট ও যন্ত্রণা সহ্য করেছে, অসংখ্য নিদ্রাহীন রাত্রি যাপন করেছে। আমি সমগ্র ট্রয়বাসীর মধ্যে শ্রেষ্ঠ বীর। আমি তাদের পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করলাম। আর দেখো তোমার কি শোচনীয় পরিণতি। এখানে পড়ে থেকে তুমি শৃগাল শকুনের ভক্ষ হবে, তাদের উদর পূরণ করে ক্ষুধার তৃপ্তি ঘটাবে। হায়, বিধির কি আশ্চর্য লিখন! হতভাগ্য ঘৃণ্য অ্যাকিলিস তার সীমাহীন সাহস ও বীরত্ব সত্ত্বেও তোমাকে রক্ষা করতে ব্যর্থ হল। তবে আমার অনুমান সে হয়তো তোমাকে আদেশ দিয়ে বলেছিল, নাইট প্যাট্রোক্লাস, হেক্টরের গাত্র আবরণী ও পোশাক শোণিতলিপ্ত না দেখে তুমি এই জাহাজে প্রত্যাবর্তন করো না। আর তোমার নির্বোধ অন্তর হ্যাঁ সূচক উত্তর দিয়েছিল। কোটেশন শেষ। যখন প্যাট্রোক্লাসের প্রাণবায়ু নির্গত প্রায় হল, তখন তিনি অতি কষ্টে উত্তর দিয়ে বললেন, কোটেশন শুরু, স্যাটার্ন পুত্র জোভ ও ধনুর্ধারী দেব অ্যাপোলো তোমাকে জয়ী করেছেন বলে তুমি আজ এত উদ্ধত অহংকারে স্ফীত হয়ে উঠেছ। শুধুমাত্র তাঁদের পরিকল্পনা ও ইচ্ছায় আমি আজ তোমার হাতে সম্পূর্ণ পরাজিত হয়েছি এবং তাঁদেরই ইচ্ছার বশবর্তী হয়ে আমার শরীর থেকে বর্ম উন্মোচন করা তোমার পক্ষে সম্ভব হয়েছে। নতুবা তোমার মতো 20 জন যোদ্ধা আমার যমদণ্ড তুল্য বর্ষার আঘাতে অতি সহজেই ধরাশায়ী হতো এবং এতক্ষণ মৃত্যুপুরীর দিকে যাত্রা করত তোমার কলুষিত শরীর। আমার অপরিসীম দুর্ভাগ্য, আমার নিয়তি এবং লেটোর পুত্র ও মর্তবাসী মানুষের মধ্যে ইউফরবাস আমার সমস্ত শক্তি হরণ করে নিয়েছে। তুমি তৃতীয় উপলক্ষ হয়ে আমার হত্যার কাজ সম্পূর্ণ করলে। আমি আবার বলছি, শোনো, তোমার জীবনও এই পৃথিবীতে আর অধিক দিনের জন্য নয়। বিধি নির্দিষ্ট পেজ নাম্বার 238। মৃত্যুকাল তোমার শিয়রে দাঁড়িয়ে করাঘাত করছে। ইয়াকাস পৌত্র অ্যাকিলিসের হাতে তোমার মৃত্যু আসন্ন, এই কথাটা স্পষ্টভাবে জেনে রেখো। কোটেশন শেষ। এই কথাগুলো বলতে বলতেই তার চোখের সামনে নেমে এলো মৃত্যুর অন্ধকার জবনিকা। তার ভুলুণ্ঠিত
নিষ্প্রাণ দেহ পড়ে রইল অবহেলা ভরে, চরম অপমান ও লাঞ্ছনার শিকার হয়ে। এরপরে প্যাট্রোক্লাসকে মৃত জেনেও হেক্টর তার উদ্দেশ্যে বলতে লাগলেন, কোটেশন শুরু, প্যাট্রোক্লাস, তুমি আমার বিধি নির্দিষ্ট মৃত্যু সম্পর্কে কেন ভবিষ্যৎবাণী করলে? কে বলতে পারে, হয়তো সুন্দরী থেটিস পুত্র অ্যাকিলিস আমার নিক্ষিপ্ত বর্ষায় বিদ্ধ হয়ে আমার সম্মুখে প্রাণত্যাগ করবেন। কোটেশন শেষ। এই কথা বলে প্যাট্রোক্লাসের নিহত শরীরের উপর পা রেখে বর্ষাবিদ্ধ স্থান থেকে বর্ষাটি তুলে নিয়ে ইয়াকাস পৌত্রের সারথি অটোমিডনের সন্ধানে সেখান থেকে প্রস্থান করলেন। কিন্তু দেবতারা পেলেউসকে যে মৃত্যুহীন বায়ুগতিসম্পন্ন অশ্বগুলো দান করেছিলেন, তারা তাঁকে যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদ স্থানে অপসারিত করেছিল হেক্টর সেখানে পৌঁছনোর অনেক আগেই। শেষ হলো কোয়ারেন্টিন রিডিংসের আজকের পর্ব। আমাদের মহাকাব্য পাঠের ব্যাপারে আপনাদের কাছ থেকে আমরা যথেষ্ট ইতিবাচক সাড়া পেয়েছি, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের কোয়ারেন্টিন রিডিংসের ব্যাপারে আপনাদের কোনো রকম মতামত বা পরামর্শ থাকলে যোগাযোগ করতে পারেন এই মেল আইডিতে info.fsdju@gmail.com।